দুটি মন, একটুখানি সময়, আর অজস্র না বলা কথা, এই নিয়ে শুরু আমাদের লাভ জিপিটি। শব্দে শব্দে বোনা এক অনুভব। শুরু হচ্ছে লাভ জিপিটির 7ম এপিসোড, একদিন বৈশাখে। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি উষসী। সৌভিকের চরিত্রে স্বাগত, অরণির ভূমিকায় তিয়াশা, অন্যান্য চরিত্রে বিভাস। শুরু হচ্ছে একদিন বৈশাখে। পকেটে এক হাত দিয়ে আরেক হাতে ফোনে কি যেন টাইপ করতে করতে হন হন করে MBA বিল্ডিংয়ের করিডোর ধরে এগিয়ে যাচ্ছে সৌভিক। পিছনে পিছনে অরণি বই, খাতা, ব্যাগ সব কিছু হাতে নিয়েই রীতিমতো লাফাতে লাফাতে দৌড়াচ্ছে। সবাই অবাক হয়ে তার এই কাণ্ড দেখছে। সে বিষয়ে ভাবার সময় নেই অরণির। দাদা প্লিজ, আর হবে না, আমার পরীক্ষা, আমি কিছু পারি না। বলতে বলতে সৌভিকের পেছন পেছন ছুটছে সে। ঘটনা আর কিছুই না, পরের সপ্তাহে অরণির ফিনান্স পরীক্ষা। ম্যাথ বুঝিয়ে দেওয়ার জন্য গতকাল সৌভিকের কাছে গিয়ে প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তাই আজ নিজের দুটো ইম্পর্ট্যান্ট ক্লাস বাদ দিয়েছে অরণিকে ম্যাথ বোঝানোর জন্য। অথচ মেয়েটা পড়া বাদ দিয়ে আনমনে বাইরে তাকিয়ে কবিতা লেখা শুরু করে দিয়েছে। সেটা দেখা মাত্রই কবিতা লেখা কাগজটা ছিঁড়ে নিয়ে অরণিকে বিশাল একটা ঝাড় দিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে আসে সৌভিক। অন্য সময় হলে অরণির নাক মুখ লাল করে এক তুলকালাম কাণ্ড করে ফেলত, কিন্তু এখন এমন করলে তারই বিপদ। তাই সৌভিককে মানাতে পিছে পিছে দৌড় দিয়েছে সে। এখন সৌভিককে কে বোঝায় যেমন বৃষ্টি আসি আসি ওয়েদারে দু একটা কবিতা লিখে ফেলা দোষের কিছু না, অথবা রাগলে যে তাকে ভুতুমের মতো লাগে সেটাই বা কে বোঝায়। তাদের পরিচয়টাও হয় বেশ অদ্ভুতভাবে। প্রায় 1 বছর আগে সেবার বৈশাখে অনেক গরম পড়েছিল। বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধই ছিল না। প্রতিদিন ছাতা নিলেও সেদিন ছাতা নেয়নি অরণি, আর সেদিনই বাঁধল বিপত্তি। ক্লাস থেকে বের হয়ে দেখে আকাশে ঘন মেঘ, পরিবেশটাও কেমন ভারী হয়ে আছে, ঝড় আসার পূর্ব লক্ষণ। এদিকে বের হয়ে একটা রিক্সাও পাচ্ছিল না অরণি। সৌভিকও একই দিকে যাওয়ার জন্য রিক্সা খুঁজছিল। শেষমেশ একটা রিক্সা রাজি হয়, সাথে সাথে সৌভিক সেটায় চড়ে বসে। আপনি চাইলে তার সাথে কথা বলে রিক্সা শেয়ার করতে পারেন, এখন আর পাবেন না রিক্সা। কথাটা শোনা মাত্রই 7-5 না ভেবে লাফ দিয়ে রিক্সায় উঠে পড়ে অরণি। কিন্তু পর মুহূর্তেই বুঝতে পারে কাজটা কতটা বোকামি ছিল। পুরোটা রাস্তা দুইজন লজ্জায় আকাশের দিকে তাকিয়েছিল। এরপর সৌভিকের সাথে আবার দেখা হয় অরণি একটা ক্লাবে জয়েন করার পর। সেখানকার ভাইস প্রেসিডেন্ট সৌভিক। সেদিনের ঘটনা নিয়ে অরণি একটু বিব্রত বোধ করছিল প্রথমে, কিন্তু সৌভিক নিজে থেকেই খুব ফ্রিলি কথা বলতে শুরু করলে ব্যাপারটা স্বাভাবিক হয়ে আসে। সিনিয়র জুনিয়র হলেও এরপর থেকে দুইজনের মধ্যে বেশ খাতির। ভালো স্টুডেন্ট হিসেবে সৌভিকের বেশ সুনাম থাকায় তার কাছ থেকে কঠিন কঠিন সাবজেক্টগুলো বুঝে নেওয়ার সুযোগ ছাড়েনি অরণি। তবে তাদের মধ্যে আজকের মতো এমন খুনসুটি প্রায়ই লেগে থাকে। তবে বরাবরের মতো ইনিয়ে বিনিয়ে অরণি মানিয়েই নেয় শেষমেশ। অরণির সেমিস্টার ফাইনাল শেষ হয়, বেশ ভালো রেজাল্টও করে। এরপর এই দুইজনের মধ্যে যে এমন ঘটনা কতবার ঘটেছে তার আর হিসেব নেই। সৌভিক সহ আরও অনেকের জন্যই ভার্সিটিতে এটাই শেষ সেমিস্টার, আর প্রায় 2 মাস পরেই ফাইনাল, এরপর শেষ। কিন্তু তার আগেই এরা সবাই ক্লাস, কুইজ, টেস্ট নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাই ক্লাবের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে বিদায় সিনিয়র দাদা দিদিদের জন্য সবাই মিলে একটা বড় পার্টি অর্গানাইজ করবে ক্লাবে। সেটার জন্যই কাজ চলছে। অরণি বসে বসে ডেকোরেশনের কাজ করছে। এই অরণি, তুই তো কিছু করছিস না, তাহলে আমার কথাটা শোন। না, আমি বসে হাওয়া খাচ্ছি। মাথা না তুলেই জবাব দেয় অরণি। হ্যাঁ শোন না, আমার না একটা মেয়েকে অনেক ভালো লাগে। তো আমি কি করব?
কি করবি মানে কি? হেল্প করবি? মেয়েটাকে কেমন মনের কথা জানাবো সেটা নিয়ে আইডিয়াটা আমাকে দিবি না? আর তোমার মতে মেয়েটা নাচতে নাচতে রাজি হয়ে যাবে? এমন গম্ভীর খিটখিটে চশমা পরা ছেলেদের মেয়েরা পছন্দ করে না, মেয়েদের কিউট ছেলে পছন্দ। তা আমি তো কিউট। আরও কিছু বলো, আর একটু হাসি। এই তুই এত নেগেটিভ কথা কেন বলিস বলতো? ব্লাড গ্রুপ নেগেটিভ নাকি? ক্লাসে সবার সামনে কান ধরে উঠবোস করাবো, একদম হা হি বের হয়ে যাবে একদম। আচ্ছা, দেখবো খানি কোন মেয়ে তোমাকে পছন্দ করে। হুম হুম, দেখিস। এই শোন না, ইয়ে মানে তোদের ক্লাসে একটা সামান্তা বলে একজন মেয়ে আছে না? হুম। ও কেমন রে? একটু খোঁজ খবর দিস না আমাকে। আমি তার খোঁজ নিতে যাব কোন দুঃখে? আমার অত বেকার টাইম নেই। তোমার এত ভালো লাগলে তুমিই খোঁজ নিও। কথাটা বলেই সব কিছু নিয়ে আরেক টেবিলে গিয়ে কাজ করা শুরু করে অরণি। সামান্তা ওর সাথে একই ক্লাসে পড়ে। প্রথম থেকেই মেয়েটাকে তার মোটেও ভালো লাগে না। নিজের প্রিয় দাদার সেই সামান্তার প্রতি এই অতি আগ্রহ দেখে তো পুরোই তেলে বেগুনে জ্বলে উঠেছে অরণি। ইদানিং সৌভিককে একটুও সহ্য হয় না অরণির। সামান্তার সাথে সৌভিকের সেই ভাব জমে উঠেছে। যখনই দেখে দুইজন একসাথেই থাকে, সামান্তার ঢংও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ইস, ভাব দেখে আর বাঁচি না। মেয়ের ভাবখানা এমন যেন সৌভিক ডাকে না, উনি টম ক্রুজকে পেয়ে গেছে। চত্বস্ব। সকাল সকাল ক্যান্টিনে ঢুকে দুজনের কেলানো হাসি দেখে মুখে ভেঙচি কেটে এসব বিড়বিড় করতে করতে ক্লাসে চলে যায় অরণি। প্রায় ২০-২৫ মিনিট ধরে ক্যাম্পাসে বসে আছে অরণি। আজকে খুব সকালে হঠাৎ ফোন দিয়ে সৌভিক ওকে আসতে বলেছে। ওয়েদারটাও যেন কেমন হয়ে আছে সকাল থেকে। ঠান্ডা বাতাস বইছে, আকাশে ঘন মেঘ। যে কোনো সময় বৃষ্টি হবে, ঝড়ও হতে পারে। একটু পরেই সৌভিক চলে আসে। ওহো, তুই এসেছিস? হ্যাঁ, অনেকক্ষণ ধরেই। কিন্তু হঠাৎ এভাবে ডাকলে যে? আগে বল, আমাকে কেমন লাগছে? শার্টটা মানিয়েছে তো? নতুনই কিনলাম কালকে। হ্যাঁ, তা মানিয়েছে, কিন্তু এত সাজগোজ করে হঠাৎ কি হল? ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে আজকে যাই হোক না কেন, আমি আমার ড্রিম গার্লকে মনের কথা বলবোই। ও, তো আমি কি করব? যা বাবা, একটু সাহসেরও তো দরকার আছে নাকি? বলেই কিছুক্ষণ বিব্রত বোধ করে। পকেট থেকে একটা কাগজ বার করে সৌভিক। চোখ বড় বড় করে সেটার দিকে তাকিয়ে আছে অরণি। সৌভিক খুব যত্নে রেখেছে কাগজটি। এটা নিশ্চয়ই লাভ লেটার হবে। হয়তো সৌভিক তার সমস্ত ভালোবাসা এই চিঠিতেই ঢেলে দিয়েছে। আচ্ছা, এই পাগল ছেলেটা তার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসে? ভাবতে ভাবতে মনের অজান্তেই কাগজটার দিকে হাত বাড়ায় অরণি। কিন্তু সামান্তার ডাকে ঘোর কেটে যায়। সৌভিক সামান্তার কাছে চলে গিয়েছে। দুজনকে একসাথে দারুণ লাগছে। ড্রেসের কালারও ম্যাচিং। সামান্তা আজকে খুব সুন্দর করে সেজেছে। বেশ খুশিও দুজন। মনের অজান্তেই অরণির চিবুক বেয়ে নোনা জল নেমে আসে। অরণি তো জানতোই এমনটা হবে, তবে কেন তার এত কষ্ট হচ্ছে, কেন এত কান্না পাচ্ছে? কিচ্ছু জানে না সে। না, সে জানে, খুব ভালো মতোই জানে কারণটা, শুধু মানতে চাইছে না। কথা বলতে বলতে ওরা দুজন অরণির দিকে এগিয়ে আসে। অরণির হাত কাঁপতে থাকে। নিশ্চয়ই সৌভিক এসে পরিচয় করিয়ে দেবে। অরণি কি সেটা সহ্য করতে পারবে? না, সে পারবে না। এখনই সে কান্না আটকাতে পারছে না, এটা শুনে হয়তো হাউমাউ করে কান্না জুড়ে দেবে। তাদের মাঝে দেওয়াল হওয়ার কোনো ইচ্ছা নেই অরণির। আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে অরণি। আশেপাশের মানুষ সব অরণিকে হাঁ করে দেখছে। রিকশায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ও।
এমন ওয়েদারে রিক্সাওয়ালা মনের সুখে ধীর গতিতে চালাচ্ছে। হঠাৎ সৌভিক লাফ দিয়ে সে রিকশায় উঠে পড়ে, উঠেই হাঁপাতে থাকে। অরণি মুখ আড়াল করে তার চোখ মুছতে থাকে। এমন সময় সৌভিকের গলায় নিজের লেখা একটা কবিতা শুনে চমকে ওঠে। কোনো একদিন ভিজে একাকার হব, বৈশাখের ঝোড়ো বৃষ্টিতে, পিচ ঢালা পথে। সেদিন থেমে যাবে সময়, থেমে যাবে সব কোলাহল। ঝুমঝুম বৃষ্টিতে তুমি আমি হারিয়ে যাব বহু দূর। একদিন দুজন মিলে কাক ভেজা হব, এ শহরের রাজপথে হাতে হাত রেখে। কোনো একদিন। সেদিন ফিনান্স পড়া বাদ দিয়ে অরণি এই কবিতাটা লিখেছিল। সৌভিক রাগ করে পেজটা ছিঁড়ে ফেলেছিল। আজও সে যত্ন করে রেখে দিয়েছে সেটা, কিন্তু কেন? অরণি কিছুতেই হিসাব মেলাতে পারছে না। অরণি, তুই কোনো এক বৈশাখের বৃষ্টিতে এভাবে ভিজতে চেয়েছিলিস। দেখ, মিলে গেল না? কিন্তু আমি শুধু আজকের দিনের না, এরকম অজস্র বৈশাখের বৃষ্টিতে তোর সাথে এবং শুধু তোর সাথেই হাত ধরে ভিজতে চাই। আমার এই শূন্য হাত কি পূর্ণতা পাবে? সৌভিকের দিকে তাকিয়ে আছে অরণি। এখনো তার চোখ বেয়ে জল পড়ছে। ঘটনার আকস্মিকতা কাটতেই অরণি চিৎকার করে ওঠে। এই তোমার সমস্যাটা কি? একটু আগে একজনের সাথে প্রেম করে এসে এখন আবার আমার সাথে ফ্লার্ট করছো? তোমার লজ্জা করে না একটুও? এই অল্প বয়সে তুমি এত খারাপ কি করে হলে? হ্যাঁ, রাস্তায় এগুলো কি যা তা বকছিস? এক চড় দিয়ে ড্রেনে ফেলে দেবো কিন্তু। ও, এখন আমি যাতাবো কি? একটু আগে সামান্তাকে প্রপোজ করে রেখে এসে এখন আমার সাথেই খিটিস পিটিস? এটা খুব ভালো কাজ, তাই না? হ্যাঁ, কি? সামান্তাকে আমি প্রপোজ করতে যাব কেন? ও তো আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। আমার বন্ধু লজ্জা পায় দেখে আমি ওদের কথা বলার ব্যবস্থা করি। সেই থেকেই মেয়েটাকে চিনি। আজকে অর্ণবের বার্থডে, ওকে গিটার গিফট করব দেখে আমার কাছ থেকে সাজেশন নিয়েছিল। সেটার জন্যই থ্যাঙ্কস বলো তখন। এই তোর মাথায় এগুলো ঢুকছে কেমন করে রে? তো তুমি আজকে এত ফিটফাট হয়ে কাকে মনের কথা জানাতে এসেছিলে? তোকে। কিন্তু তুই তো মুডটাই নষ্ট করে দিলি আমার। কিছু বলিস না নিজেও, কারোর সাথে দেখলে খালি পটকা মাছের মতো ফুলতে থাকিস। আমাকেও এতগুলো কথা শুনিয়ে দিলি, হাজির কথাটা। হতবাক হয়ে তাকিয়ে আছে অরণি। এভাবে কিছুক্ষণ থাকার পর সে বুঝতে পারে যে এতক্ষণ যা শুনেছে সব সত্যি, যা ঘটছে সব বাস্তব। খুশিতে তার জোরে জোরে হাসতে মন যাচ্ছে, আবার অনেক কান্নাও পাচ্ছে। সৌভিকের দিকে তাকায় অরণি। রাগ করে মাথা আরেক দিকে ঘুরিয়ে বসে আছে। রাগ ভাঙাতে কিছু একটা করা দরকার। কিছুক্ষণ ভেবে একটা উপায় বার করে। গোল গোল চশমা চোখে, গুম্বা গুম্বা ভাব। কে বলে কিউট তারে? ভূতুম সেই জন। কি থেকে কি বানিয়ে কি যে বলল অরণি নিজেও জানে না, তবে এতে তার কাজ হয়ে গিয়েছে। এমন উদ্ভট ছড়া শুনে হো হো করে হেসে দিয়েছে সৌভিক। অরণি মুগ্ধ হয়ে তাকে দেখছে। ছেলেটা কত কিউট। মুখ ফিরিয়ে অরণির দিকে তাকাতেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। সৌভিক কিছু না বলে আস্তে করে অরণির হাতটা শক্ত করে চেপে ধরে। আরও একটু নিচু হয়ে যায় মাথাটা। সেই সাথে চিবুক জুড়ে গোধূলির মতো হালকা একটা লাল রেখাও ভেসে ওঠে। এমনভাবেই হাত ধরে দুজন চুপচাপ বসে আছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হালকা ঝোড়ো বাতাসে অরণির ভেজা চুলগুলো সৌভিকের মুখের ওপর আঁচড়ে পড়ছে। সেই সাথে রাস্তার ধারে থাকা কৃষ্ণচূড়া গাছ থেকে ছিঁড়ে যাওয়া ফুলগুলো। ওদের রিকশা আপন গতিতে সামনে এগিয়ে চলছে, আর পেছনে ফেলে যাচ্ছে কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে থাকা বৃষ্টি ভেজা রাজপথ, যা কবিতায় লেখা বৈশাখের বৃষ্টি ছুঁয়ে যাওয়া এক ভালোবাসার কথা বলে। শুনছিলেন
লাভ জিপিটির 7ম এপিসোড একদিন বৈশাখে, প্রেজেন্টেড বাই দ্য স্টোরি রেডিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টসের পরিচালনায় স্বাগত এবং শিবম। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে লাভ জিপিটির পরবর্তী এপিসোডে।